আমরা এমন একটা বাজার ব্যবস্থায় থাকি যেখানে মূল্য নির্ধারণে বলা হয় মধ্যস্বত্বভোগী আছে, সিন্ডিকেট আছে, রাজনৈতিক প্রভাব আছে। এইখানে ন্যায্য দামের ধারণা কি আসলে এই মুহূর্তে এস্টাবলিশ করা যায়? কনসিডারিং দ্য ফ্যাক্ট, আমি একটা সমাধান আপনার কাছে জানতে চাই। আপনারা সবসময় বাজার ব্যবস্থায় নৈতিকতার চর্চার কথা বলেন, আপনারা যদি দায়িত্ব নেন আপনারা কিভাবে করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই সমস্যাটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা এবং কাঠামোগত সমস্যা। আমরা যখনই ন্যায্য মূল্যের কথা বলি, যেটা আপনি বলেছেন, আপনি বলার সময় নানাবিধ সমস্যাগুলো আমরা দৃশ্যমান দেখি, কিন্তু এখন পর্যন্ত সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু জনগণ দেখতে পায় না। আমরা সিন্ডিকেটের কথা বলি, আমরা বলি যেখানে বঞ্চিতভোগী সেখানে আছেন, কিন্তু এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য যেটা আমরা মনে করি যে সকল ক্ষেত্রে আমাদের এটা ট্রান্সপারেন্সি জরুরি। দেখুন, আমাদের বাংলাদেশে আমরা সকল শ্রেণী পেশার মানুষের কথা বলি, কিন্তু যাদের শ্রমে এবং গ্রামে দেশটা এগিয়ে যাচ্ছে তাদের সেই ন্যায্য মূল্য পাওয়ার দিকটা তো রাষ্ট্র কিন্তু এখানে আন্তরিক নন। দেখুন, আমরা এখন যে পণ্যটা পাচ্ছি আমাদের হাতে, ধরুন এটা 4-5টা হাত কিন্তু বদল হয়ে আমরা একটা দামে জিনিসটাকে আমরা ক্রয় করছি। এখন যদি আমরা মাঝখানে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং যদি বিক্রেতা এবং যদি ক্রেতার মধ্যে আমাদের এখানে সরাসরি একটা অবস্থান তৈরি হয়ে যায়, নিঃসন্দেহে ক্রেতাও সেখানে উপকৃত হবেন, আবার বিক্রেতাও সেখানে উপকৃত হবেন। দেখুন, বাংলাদেশে আমরা যে সমস্যাটা আছে, বিশেষ করে আমাদের দল, আমরা যে জায়গাটাকে ইনশিওর করতে চাই, এই যে মাঝখানে অনেকগুলো দাব আমরা জানি, এই দাবগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব এবং সেই নিয়ন্ত্রণের যদি জায়গাটা আমরা বলি যে এই যে জিনিসপত্রের দাম আমাদের বেড়ে যাচ্ছে, কিংবা যারা প্রান্তিক কৃষক তারা সে সুবিধাটা পাচ্ছেন না, আমরা দেখি নানা জায়গাতে আমাদের নানাভাবে দলীয়ভাবে কিন্তু সেখানে চাঁদাবাজি হয়, আমাদের পরিবহনের সেখানে সমস্যা আছে। এবং অনেক সময় দেখা যায় যে পরিবহন মালিকদের পক্ষ থেকেও কিন্তু সেখানে কী করা হয়, এক ধরনের আলাদা তারা টোল সেখানে নিচ্ছেন। যদি আমরা এই জায়গা থেকে একটা জবাবদিহিতা নিয়ে আসতে পারি, যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা এরকম করতে চাই, এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের পলিসির বাহিরে কেউ মাঝখানে সুবিধা ভোগ করতে পারবেন না। দেখুন, আপনি যখনই বাজার সিন্ডিকেটের কথা বলেন, জনগণ একটা অনুমান করে যে এই সিন্ডিকেটের সুবিধা কারা পাচ্ছেন। যদি এক সপ্তাহ কোনো পণ্যের দাম বৃদ্ধি হয়, এই এক সপ্তাহ যে পরিমাণ টাকা জনগণের পকেট থেকে বেরিয়ে যায়, এটা সুবিধা কারা ভোগ করে। এবং জনগণ মনে করে যে কোনো না কোনোভাবেই যারা এই কাজগুলো করেন তারা কোনো রাজনৈতিক তারা পৃষ্ঠপোষকতা পান এবং এটার বেনিফিশিয়ারি রাজনৈতিক দলের কোনো নেতার সেখানে হন। আমরা বলি যে এই জায়গাতে আমরা সুযোগ পেলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো ব্যবসায়ী সিন্ডিকেটকে আমরা গড়ে তুলতে দিব না। আমরা মনে করি রাষ্ট্রের চেয়েও সিন্ডিকেট বড় হতে পারে না। যদি রাষ্ট্র সেখানে তার জায়গা থেকে স্বচ্ছতা অবলম্বন করে, যদি রাষ্ট্র তার জায়গা থেকে সেখানে জবাবদিহিতার বিষয়গুলোকে বাধ্যতামূলক নিয়ে আসে, নিঃসন্দেহে মাঝখানে বসে অন্যজন তিনি কার স্বার্থে সেখানে কাজ করবেন। আমরা বাংলাদেশে যখনই যারা দেখেছি এসেছেন, এই জায়গাটা নিয়ন্ত্রণ করা যায়নি। কোনো না কোনোভাবেই কোনো ব্যক্তি হোক, অনেকে বলে যে এটা ব্যবসায়িক মাফিয়াতন্ত্র আছে, এটা কিন্তু আমরা শুনি, এটা আমরা বলতে, কিন্তু এই মাফিয়াতন্ত্রের মূল জায়গাটা কোথায় আছে? আমরা মনে করি রাষ্ট্র যদি আমরাকে ঠিক রাখতে পারি, যদি নৈতিকভাবে রাষ্ট্রের বীরটাকে আমরা ধারণ করতে পারি, এই ধরনের মাঝখানে বসে কিংবা আমার কৃষক ন্যায্য মূল্য কম পাবেন, মাঝখানের যারা থাকবেন তারা কোনো পরিশ্রম না করে সেখানে তারা বেনিফিশিয়ারি হবেন, এটা এক ধরনের কিন্তু বৈষম্য। এক ধরনের এই বৈষম্যটাকে আমরা দূরীভূত করার জন্য সেখানে আমাদের রাষ্ট্রীয় পদক্ষেপ সেখানে আমরা রাখতে। আপনারা যখন পলিটিক্যাল পার্টিসিপেশনের কথা বলছেন, সেখানে আসলে আপনারা যখন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছেন, আপনাদের রাজনীতিতে শ্রমিকদেরকে আপনারা কতটা অন্তর্ভুক্ত করে কাজগুলো করছেন, এবং যদি না করে থাকেন আগামীতে করবেন কিনা বা এটার পরিধি বাড়াবেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। দেখুন, আমাদের রাজনীতিতে শ্রমিকের অংশগ্রহণ আছে এবং বাংলাদেশে
ট্রেড ইউনিয়ন আন্দোলনে আমরা অনেক দূর এগিয়েছি এবং যদি বলা যায় যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পেশাতে আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করে যাচ্ছি। আসলে আমাদের সমস্যা হচ্ছে যারা এগুলো নিয়ে বাবার কথা, ধরুন বিগত যে সময়গুলো আমরা পার করে এসেছি বাংলাদেশে, এবং ধরুন যারা আমাদের দায়িত্ব পেয়েছেন এই মন্ত্রণালয়ের, আমি স্পেসিফিক আপনাকে বলি, যারা এখান থেকে উঠে আসেন, যারা এই বিষয়গুলোকে অনুধাবন করেন, বুঝেন, এখন পর্যন্ত আমরা সেরকম করে মিনিস্টার কিন্তু আমরা পাইনি। সকল মন্ত্রণালয়ে দেখা যায় যে অভিজ্ঞ সংসদ সেক্টর অভিজ্ঞ ব্যক্তিদেরকে তিনি দায়িত্ব পান, এই জায়গায় এসে নতুন লোক চলে আসেন। আমি গত 1 বছর থেকে যেহেতু সম্পৃক্ত এই মন্ত্রণালয়ের সাথে, এটি বুঝতে বুঝতে সময় চলে যায় 6 মাস থেকে 1 বছর, আবার তিনি পরিবর্তন হয়ে যাচ্ছেন। এটা বড় একটা ক্রাইসিস আমাদের জন্য, যে আমরা এই ফিল্ডটাকে ধারণ করতে পারি না, কিংবা যতটুকু বোঝা দা কতটুকু বোঝার চেষ্টা আমরা করি না। সবাই একটু কিছু কিছু বুঝে শুধু আবার তার দায়িত্ব নিয়ে পালন করার চেষ্টা করে থাকেন। আমরা মনে করি এক্ষেত্রে আমাদের আন্তরিকতা প্রয়োজন আছে, যেটা আপনি আমাকে শুরুতে বলেছেন যে আমরা এই ক্রাইসিসগুলোকে আমরা বুঝি সমাধানটা কীভাবে হবে। সমাধানের প্রথম দিক হচ্ছে রাষ্ট্রকে আন্তরিক হতে হবে, কমিটেড হতে হবে, আমি এই কাজটা করব। থার্ড হচ্ছে আমাদের দেশে আইন আছে, আইনের শাসন নেই। দেখুন এত কিছু আমরা জানি, যারা অসাধু মজুদদার তাদের লাইসেন্স কখনো বাতিল হয়েছে আমরা কিন্তু শুনিনি, কিংবা যারা চাঁদাবাজি করেন রোডস অ্যান্ড হাইওয়েতে, পুলিশ আছেন কিংবা এখানে বিভিন্ন দলের স্থানীয় নেতারা সেখানে থাকেন, তাদের ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ আমরা দেখি না। এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের অবস্থানটাকে 1 নম্বরে নেব। যিনি করবেন, অনিয়ম করবেন, অনিয়মের সাথে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া দলীয়ভাবে সরকারিভাবে এটি কখনো আমরা সুযোগ দেব না। দ্বিতীয়, আমাদের এই জায়গাটাতে কৃষকের যে ন্যায্য মূল্যের কথা আপনি বলেছেন, এখানে যেটা আমরা মনে করি যে আমাদের সাপ্লাই চেইনটাকে আরও সংস্কার করতে হবে। এই যে এতগুলো হাত যে বদল হচ্ছে আপনার, যাতে সরাসরি একজন কৃষক তার ক্রেতার কাছে জিনিসটাকে তিনি নিয়ে আসতে পারেন, সাপ্লাই চেইনটাকে সংস্কার করা। এখানে তথ্য প্রযুক্তি ব্যবহার আছে। দেখুন বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং কথা আমরা বলি, এখনও ডিজিটাল বাজার কিন্তু আমাদের মনিটরিং সিস্টেম আমাদের হয়নি। আমরা যদি এমন একটা ব্যবস্থা যেটা চেইন ট্র্যাকিং থাকবে, কোথায় কি হচ্ছে, কোন পণ্যটা কোন মার্কেটে আসছেন, যাতে করে উপর থেকে সব জানা যাবে যে কোথাও কোনো সমস্যা সেখানে হচ্ছে কিনা, একটা ডিজিটাল ডাটাবেস সেখানে থাকবে, যার মধ্যে দিয়ে একটা সেখানে দ্রব্যমূল্যের তার সেখানে পাইকারি মূল্য কত হবে, খুচরা মূল্য কত হবে, এগুলো নির্ধারণ করে দেওয়া যায় সরকারের জায়গাতে আন্তরিকভাবে। আমার কাছে মনে হয় যে একজন ন্যায্য মূল্য পাবেন। বিশেষ করে আমরা যেটা দেখি, অনেক তথ্য আমাদের কৃষকরা জানেন না বাংলাদেশে, এবং দেখা যায় যখন এই কৃষকের থেকে সরাসরি যে পণ্যগুলো সংগ্রহ করবেন আপনি, মার্কেটও আমাদের নেই। যদি আমরা এটাকে উদ্যোগ নিই, এটা আমাদের পলিসিতে আছে, আমরা ব্যাপক কৃষক মার্কেট গড়ে তোলা হবে উপজেলা পর্যায়ে, যাতে করে সেখানে সরকারিভাবে মানে ক্রয় করা হবে, আবার বড় ব্যবসায়ীরা সেখানে যাবেন এবং একজন কৃষক তা জানবেন তার প্রোডাক্টের সেখানে দাম কতটুকু আছে। এই কাজগুলোকে আমরা করতে পারি আইনের শাসন, অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিকে ব্যবহার। আশা করে মধ্যে দিয়ে একটা সংস্কার আসবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে। দেখুন আমাদের যেটা সমস্যা বাংলাদেশে হচ্ছে, যেটা অন্য আলোচকরা এখানে বলে গিয়েছেন, আমাদের মজুরি সংক্রান্ত বিষয়ে বলেছেন, আসলে আমরা যেটা দেখেছি, দেখুন আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক খাত যেগুলো বলি আমরা, আমাদের যতগুলো বাংলাদেশের শ্রমিক আছেন 7.5 কোটি আমরা বলি, মাত্র 10 থেকে 20% শ্রমিক হচ্ছেন প্রাতিষ্ঠানিক শ্রমিক, যারা বিভিন্ন শিল্প কারখানায় কাজ করে থাকেন। তার মানে প্রায় 85 থেকে 90% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। একটা দেশে আমাদের লেবার ল আছে, আমি নিজেও লেবার ল রিফর্ম কমিটির মেম্বার, কিন্তু কিছু করতে পারিনি আমরা। এর ভিতরে 85% শ্রমিকের কোনো রাইটে বলে দেওয়া নেই। আপনি কার মজুরি কথা আপনি বলছেন বলুন? তাই আমরা যত আইন করেছি, আইএলওর প্রতিনিধিরা বাংলাদেশে আসেন, অনলি 10 থেকে 20% শ্রমিকের রাইট নিয়ে আমরা কথা বলছি। বাকি কোনো শ্রমিকের রাইট আইনি স্বীকৃতি নাই, তা মজুরি সে কীভাবে পাবে? দেখুন বাংলাদেশে এখন পর্যন্ত 42টি আমাদের পেশাতে মজুরি বোর্ড আছে, এটা আরও 4-5টা সরকার বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন। বসে কয় বছর পর পর? 5 বছর পর পর। এটা এক ধরনের বৈষম্য। একটা দেশের প্রতি বছর মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, তাও আবার আন্দোলন করতে হয়। যেমন আমরা পোশাক শ্রমিকদের যে মজুরি কাঠামো আমরা বলি, আন্দোলন করে 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 আপনার স্বীকার করতে হচ্ছে।
এর স্বয়ংক্রিয় কেন হবে না? আমরা যদি কখনো সুযোগ পাই, ইনসাফটা হচ্ছে যদি আমরা প্রতি বছর নাও পারি, কমপক্ষে 2 বছর পর পরকে আমরা এই মজুরি বোর্ডটাকে আমরা সংস্কার করব এবং কোনো দাবি প্রয়োজন হবে না। রাষ্ট্র বুঝবে তার শ্রমিকের এখন জীবনযাত্রার মানটা কেমন আছে এবং সেখানে মুদ্রাস্ফীতির অবস্থাটা সামঞ্জস্য রেখেই স্বয়ংক্রিয় মজুরি সেখানে বেড়ে যাবে, কাউকে দাবি সেখানে তুলতে হবে না। এই জায়গাটাতে আমাদের প্রয়োজন। তখন আমাদের খাত ভিত্তিক আমাদের বৈষম্য আছে, যেটা বলেছি আমরা, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা যাদের কথা বলছেন মজুরি নিয়ে, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের মজুরি ব্যবস্থা কোথাও নাই। তারা দুঃখে দুঃখে মারা যাচ্ছেন, কেউ খবর না শুধু সেখানে পাচ্ছে, তাদের মালিকানা সেখানে নাই। আমরা মনে করি আমাদের এখানে রাষ্ট্র কাঠামো যদি আমাদের একদিকে মানবিক হতে হবে, আমাদের টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থ কী করতে হবে, এই মজুরি কাঠামোকে রাষ্ট্র একটা দায়বদ্ধ হবেন যে আমাকে এই জায়গাতে ভূমিকাটা রাখতে হবে। আপনি রাষ্ট্রকে দায়বদ্ধ করার কথা বলছেন।